আর দেখা যাচ্ছে এখানে অবিশ্বাসী একটা সম্পর্ক তৈরি হয়েছে সরকারের সাথে সংগঠনগুলোর। তো এটার দায় অনেকাংশেই সরকারের, একদম জনগণের কাছে তার স্বচ্ছ থাকার দরকার ছিল, রাজনৈতিক সংগঠনগুলোর কাছে তার স্বচ্ছ থাকার দরকার ছিল, সেই স্বচ্ছতা কিন্তু সরকার রক্ষা করে নাই। জুলাই অভ্যুত্থানের যে সময়কালীন, এটা তো অনবরত আসলে ঘটনাক্রম পরিবর্তন হয়ে যাচ্ছিল। সো স্বাভাবিকভাবেই এত কিছু আসলে একসাথে ঘটে যাচ্ছে, সেগুলোর আমাদের অনেক কিছু পরিকল্পনার মধ্যে ছিল, অনেক কিছু পরিকল্পনার বাইরে ছিল না। তো এই যে ট্রানজিশনগুলো হচ্ছিল খুব দ্রুত, তার তো একটা প্রভাব ছিল, আমরা সাইকোলজিক্যাল একটা প্রভাব ছিল। তবে সত্যি কথা বলতে যেভাবে করে আসলে মনে করি যে এই আন্দোলনটা শেষ হতে পারতো, এই কোটা আন্দোলনে শেষ হতে পারতো, ঠিক সেভাবে করেই আসলে এটা হয়েছে। এবং 2024 সালে এসে শেখ হাসিনার ডামি ইলেকশনের পরে আসলে সাধারণ কোনো আন্দোলনই কিন্তু সফল হওয়া সম্ভব ছিল না, কারণ এটা পুরোপুরি একটা অনির্বাচিত এবং ভোটবিহীন একটা নির্বাচন হয়েছিল। এবং সেই জায়গায় যখন কোটা আন্দোলন শুরু হয়, তখন আমাদের ভিতরে একটা সুপ্ত আকাঙ্ক্ষা ছিল যে এই আন্দোলনের মধ্য দিয়ে যাতে শেখ হাসিনার পতন হয়। এবং আল্লাহর রহমতে ওভাবেই আসলে পুরো ট্র্যাজেক্টরিগুলো ওরকমই ছিল যে মানে জনগণ আসলে প্রস্তুত ছিল এবং সবাই আসলে একসাথে ঝাঁপিয়ে পড়েছে এবং এই যে একটা জালিম সরকার তার এগেইনস্টে ঝাঁপিয়ে পড়েছে। তো এই যে যা আমরা কল্পনা করেছিলাম, যেভাবে করে আসলে স্বপ্ন দেখেছিলাম এই শেখ হাসিনার একদিন পতন হবে, সেই স্বপ্নগুলো যে মাঠে বাস্তবায়িত হয়েছে, সেটা একটা এটা আসলে ড্রিম কামস ট্রু টাইপের একটা অভিজ্ঞতা আর কি। তো ইট ওয়াজ গুড, ইট ওয়াজ ভেরি গুড, অন্যরকম অভিজ্ঞতা ছিল। তবে যেটা হয়েছে যে আমরা নিশ্চয়ই এভাবে চাইনি যে এতগুলো মানুষ এভাবে জীবন হারাবে। আমার মনে হয় নারীরা এখনও পর্যন্ত একটা সেকেন্ডারি সাবজেক্ট হিসেবেই থাকে পলিটিক্যাল ফিল্ডে। যখন আন্দোলনের মাঠ প্রয়োজন হয় তখন তো আসলে জমায়েত একটা গুরুত্বপূর্ণ ব্যাপার, প্রোটেকশন একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। আমরা গত জুলাই আন্দোলনের সময়ও দেখেছি যে যখন আন্দোলনটা করতে হচ্ছে তখন কিন্তু মেয়েদেরকে ডাকা হচ্ছে, বোনরা কোথায়, এভাবে করে প্রত্যেকটা জায়গায় ডাকটা দেওয়া হচ্ছে। আমরাও হল গ্রুপে পোস্ট দিতাম যে বোনরা কোথায়, ভাইরা মাঠে, এভাবে মেয়েদেরকে ইনস্টিগেট করার চেষ্টা করব। কিন্তু দেখা গেছে কি যে অভ্যুত্থান যখন শেষ হলো তখন কিন্তু নারীদের ওই এজেন্সিটা কিন্তু জাস্ট মাঝখান থেকে হাওয়া হয়ে গেছে। এবং নারীদের কণ্ঠস্বর হয়ে ওঠার জন্য যেখানে বহুমাত্রিক ফিগার হয়ে উঠে আসার কথা, সেই অনুযায়ী কিন্তু আমরা দেখিনি কণ্ঠস্বরগুলো অ্যারেস্ট হয়েছে। আরেকটা কথা এখানে যে জুলাই আন্দোলনের সময় নারীরা এসেছিল একদমই স্বতঃস্ফূর্তভাবে, নারীরা আসলে কেউ ভাবেনি যে নারীরা এইভাবে করে মাঠে নেমে আসবে। এটা হয়েছে কারণ গত 17 বছরে তো বাংলাদেশের অনেক ধরনের সোশ্যাল ডাইনামিক্সের মধ্যে পরিবর্তন এসেছে, কিন্তু সরকার যেহেতু এখানে গণতান্ত্রিক অধিকারগুলো হস্তক্ষেপ করে রেখেছিল, তার কারণে বোঝা যাচ্ছিল না এই সোশ্যাল ডাইনামিক্সগুলো কীভাবে করে ফাংশন করে। কিন্তু কোটা আন্দোলনের মধ্য দিয়ে কিন্তু এই জিনিসগুলো খুবই পরিষ্কারভাবে আমরা মাঠে বুঝতে পেরেছিলাম যে এখানকার যে সোশ্যাল ডাইনামিক্স কার্যকর আছে, সেই ডাইনামিক্সের মধ্যে নারীরা কিন্তু তারা এক ধরনের এম্পাওয়ারমেন্ট এর মধ্য দিয়ে গিয়েছে এবং সেই এম্পাওয়ারমেন্টের সেন্সটা নারীদের মধ্যে কাজ করে। এবং তারা কিন্তু কোটা আন্দোলনের সময় দেখিয়েছে তারা আসলে 10% কোটা সিস্টেমটা চায় না, তারা মেধার ভিত্তিতে তারা নিয়োগ পেতে চায়। এবং খুবই বীর দর্পে কিন্তু মেয়েরা এসে সে কথাগুলো বলেছে এবং খুবই সাহসের সাথে বলেছে। এই যে স্যাক্রিফাইজিং মনমানসিকতা, নিজেকে প্রমাণ করার মনমানসিকতা এবং একটা যে সেন্স অফ এম্পাওয়ারমেন্ট, যে নারীরা নিজের একটা পলিটিক্যাল এজেন্সি তার আছে, দেশ নিয়ে তার একটা নিজস্ব ভাবনা আছে, এই ঘটনাগুলো আমি পুরো জুলাই অভ্যুত্থান জুড়ে আমাদের খুবই কমন একটা অভিজ্ঞতা ছিল। খুবই সাহসী, খুবই বলা যায় যে খুবই প্র্যাগমেটিক রোল প্লে করেছে মেয়েরা। জুলাইয়ের পরে যেটা অবশ্যই আমরা দেখেছি যে নারীরা যখন এখানে পাওয়ারের কোয়েশ্চেনটা আসে যে হু ইজ গোয়িং টু বি ইন দ্য পাওয়ার, তো পাওয়ার অ্যাড্রেসের কোয়েশ্চেন আসার সাথে সাথে কিন্তু মেয়েরা একটা বড় অংশ এখান থেকে নাই হয়ে গেছে যে আমি তো নিজের স্বার্থে আসছিলাম যে আমার ভাইদের এভাবে গণহারে গুলি করে হত্যা করা হচ্ছে, আমি তাদের হত্যাকাণ্ডের বিচারের জন্য আসছিলাম, আমি চাচ্ছিলাম যে এই স্বৈরাচারের পতন হোক। সেই জায়গা থেকে মেয়েরা বলেছে যে নিজ জায়গা থেকে একটা বড় অংশের মেয়েরা সরে গেছে। আর যে মেয়েরা আসলে অ্যাক্টিভ থাকতে চেয়েছিল সেই মেয়েদেরকে আসলে যেভাবে করে একদমই সরিয়ে দেওয়া হয়েছে, খুবই নগ্নভাবে আমি দেখেছি যে একদম জেলা উপজেলায় আমি দেখেছি নগ্নভাবে দেখা যাচ্ছে তাকে স্টেজে উঠতে দিচ্ছে না, তাকে মাইকেই ধরতে দিবে না, তাকে যখন প্রোগ্রাম করার সময় আসবে তখনই শুধুমাত্র ডাকবে
কিন্তু সেটাও মাইকে কথা বলতে দিবে না। তার মানে 5 আগস্টের আগে যে পরিস্থিতি ছিল যে মেয়েরা স্লোগান দিচ্ছে, মেয়েরা সামনে চলে যাচ্ছে, মেয়েরা সাহসিকতার সাথে বক্তব্য রাখছে, মেয়েরা হচ্ছে ভাইদেরকে প্রোটেক্ট করছে, ওই জায়গাটা 5 আগস্টের পরে সম্পূর্ণ উল্টে গেল। তখন মেয়েদেরকে ধাক্কা দিয়ে, যে মেয়েরা অ্যাক্টিভ হতে আছে তাকে ধাক্কা দিয়ে বলা হচ্ছে তুমি এখানে কি করছো, তোমার জায়গা তো এটা না, তুমি এখন, তোমার এখন কাজ কি। তো এই অভিজ্ঞতার মধ্যে দিয়ে আসলে এই মেয়েরা গিয়েছে। গত ফ্যাসিস্ট সরকারের আমলে আসলে দেশটার যে ধরনের একটা সিস্টেমেটিক্যালি কিন্তু দেশটাকে ধ্বংস করে ফেলা হয়েছিল। প্রত্যেকটা ইনস্টিটিউশনের ভিতরকার যে অভ্যন্তরীণ গণতন্ত্রের চর্চা বলি বা ইনস্টিটিউশনগুলোর সাথে সরকারের যে একটা ফর্মাল সম্পর্ক থাকে, প্রত্যেকটা কিন্তু নষ্ট হয়ে একটা দলীয় প্রতিষ্ঠানে পরিণত হয়। তো অভ্যুত্থানের পরে অবশ্যই সেটা একটা ইম্প্যাক্ট ছিল যে ইনস্টিটিউশনগুলো তো পুরোপুরি ভেঙে গেছে, ইনস্টিটিউশনের প্রত্যেকটা কাঠামো ভেঙে গেছে। সেখানে একটা অন্তর্বর্তীকালীন সরকার যেটা আপাত দৃষ্টি একটা অসম্ভব অরাজনৈতিক সরকার, তাদের কোনো ধরনের রাজনৈতিক দলের সাথে অ্যাফিলিয়েশন ছিল না, তারা যখন এসে ওই জায়গাগুলো রিফর্ম করার চেষ্টা করছে, এটা কিন্তু অত্যন্ত কঠিন। যেখানে যখন আবার এত দাবি দেওয়া, ঢাকা শহরের মানে মোড়ে মোড়ে মানুষজন হচ্ছে মানে এক ডেইলি বেসিসে 3-4টা করে দাবি দেওয়া নিয়ে এসে রাস্তা অবরোধ করে রাখতো। তো এই পরিস্থিতি থাকলে যে কোনো সরকারের পক্ষে ফাংশন করাটাই কঠিন। এবং আমার খুব ভালোভাবে স্মরণে আছে প্রথম 3-4 মাস, বিশেষ করে ডিসেম্বর পর্যন্ত সরকারের পুরো সময়টা চলে গেছে আসলে আন্দোলন সামাল দিতে। তো এটা যেমন একটা পরিস্থিতি, আবার একই সাথে একটা হচ্ছে সরকারের যেভাবে করে রাজনৈতিক, এখন এসে একটা ঐক্যমত কমিশন হচ্ছে, ঐক্যমত কমিশনের মধ্য দিয়ে তারা রাজনৈতিক সংগঠনগুলোর সাথে বসছে। বাট তখন তো আর এই পরিস্থিতিটা ছিল না, রাজনৈতিক সংগঠনগুলোর সাথে আলাদা আলাদা করে একটা নেগোসিয়েশন হচ্ছিল, কথা হচ্ছিল। সরকারের আমার যেটা মনে হয় তারা যেভাবে করে রিফরমেশনের কথাগুলো বলেছিল এবং যেভাবে করে জনগণ আশা করেছিল যে রিফরমেশনগুলো হবে, এখন আসলে পরিস্থিতিটা সেরকম নেই। আগে আমি যেরকম মানে আশা করছিলাম যে এখানে রিফরমেশনগুলো আমরা একটা চেহারা দেখতে পারবো, ইনস্টিটিউশনাল চেঞ্জ দেখতে পারবো, সংস্কার দেখতে পারবো প্রত্যেকটা মানে সিস্টেমের মধ্যে, আমরা এগুলো আসলে কিছুই বর্তমানে দেখতে পাচ্ছি না। বরং দেখছি যে একটা সিস্টেম থেকে জাস্ট একই মুদ্রা রিপিট একটা গ্রুপ চলে গেছে আর একটা গ্রুপ এসে জাস্ট এটাকে রিপ্লেস করছে। এবং এভাবে করলে তো এই ফ্যাসিবাদী কাঠামোর নতুন কেউ এসে সেটা সুযোগ নিবে, আর এটা ছাড়া তো বাংলাদেশের আর গতি নেই। আর এখানকার যারা হচ্ছে গণতন্ত্রপন্থী শক্তি বা যারা অ্যাকচুয়ালি অ্যান্টি ফ্যাসিস্ট শক্তি দীর্ঘদিন ধরে এখানে সংগ্রাম করে এসেছে, সেই ফ্যাসিবাদ বিরোধী শক্তিগুলোর মধ্যে ইউনিটি কিন্তু আগের মতো অব্যাহত নেই। অনেক ছোট প্রশ্নে দেখা যায় ইউনিটি নষ্ট হয়ে যাচ্ছে, আর দেখা যাচ্ছে এখানে অবিশ্বাসী একটা সম্পর্ক তৈরি হয়েছে সরকারের সাথে সংগঠনগুলোর। তো এটা দায় অনেকাংশেই সরকারের, যে সরকার কিন্তু প্রথম বহু মাস পর্যন্ত এখানে যে ধরনের ক্ল্যারিফিকেশন একদম জনগণের কাছে তার স্বচ্ছ থাকার দরকার ছিল, যেভাবে করে রাজনৈতিক সংগঠনগুলোর কাছে তার স্বচ্ছ থাকার দরকার ছিল, সেই স্বচ্ছতা কিন্তু সরকার রক্ষা করে নাই। বেশিরভাগ উপদেষ্টা তারা কিন্তু প্রেসই মিট করতো না, তারা মানে প্রেসের সাথে কথাই বলতো না। বা আমাদের অনেক সাজেশন আমরা দিয়েছিলাম যে আপনারা একজন করে পিএস রাখতে, মানে এক ধরনের প্রেস মিট করতে পারে, আপনাদের ডেইলি আপডেট দিতে পারে বা সপ্তাহের একটা আপডেট দিতে পারে, সেই ধরনের একজন ব্যক্তি যাতে হচ্ছে প্রত্যেক উপদেষ্টা থাকে। তাহলে যেটা হবে, জনগণ অবগত হবে যে সরকার আমার জন্য কী কী করছে বা কোন কোন ধরনের পরিবর্তন সরকার আনছে। বাট আনফর্চুনেটলি সরকার একদমই গতানুগতিক সরকারের মতো করে ফাংশন করতে চেয়েছে, যার ফলে পুরনো যে ব্যবস্থা সেটা নতুন করে জেঁকে বসেছে।